রোহিঙ্গাদের দুই গ্রুপের বিবাদে নিহত এক, সংকট বেড়েই চলছে বলছে বিশ্বব্যাংক, ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের দূত। যথাসময়ে বিএনপির নির্বাচনকালীন সরকারের রূপরেখা, পরাজয়ের ভয়ে আলোচনা চায় না সরকার, বললেন ফখরুল। চলতি সপ্তাহেই পদ্মা সেতুতে বসবে দ্বিতীয় স্প্যান, কাজের অগ্রগতি 51% জানালেন ওবায়দুল কাদের। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা, কাল আখেরি মোনাজাত। দেশের অধিকাংশ ইট ভাটার পরিবেশ ছাড়পত্র নেই, হুমকির মুখে জনস্বাস্থ্য, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি রাহনুমা রাহি। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এছাড়া সংবাদে আরো থাকছে, ইলিউশন আর্ট যেন চোখের ধাঁধা, রং তুলির আঁচড়ে শিল্পীর ভিন্ন জগৎ, এক এক সময় তুলে ধরে এক এক অর্থ। কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি। তার কাছে রাখাইনে নির্যাতনের বর্ণনা দেন আশ্রয় নেয়া নারী, পুরুষ, শিশুরা। এদিকে রোহিঙ্গাদের সংকট বেড়েই চলেছে উল্লেখ করে তাদের সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছে বিশ্বব্যাংক। অন্যদিকে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে নিজেদের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে মোহাম্মদ ইউসুফ নামে একজন নিহত হয়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। টেকনাফের দমদমিয়ায় শনিবার সকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি। এরপর টেকনাফ নেচার পার্কের অভ্যর্থনা কেন্দ্রে 20 রোহিঙ্গা নারী পুরুষের কাছ থেকে রাখাইনে তাদের উপর নির্যাতনের বর্ণনা শোনেন জাতিসংঘের বিশেষ দূত। পরে নয়াপাড়া ও রৈখাং ক্যাম্প পরিদর্শন করেন ইয়াংহি লি। বুধবার 5 দিনের সফরে বাংলাদেশে আসেন জাতিসংঘের এই বিশেষ দূত। এদিকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিকসন বলেছেন, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংকট দ্রুত গতিতেই বেড়ে চলেছে। তাদের সাহায্যের জন্য বিশ্বব্যাংক প্রস্তুত। রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের সঙ্গেও কাজ করবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিকসন একথা জানান। রোহিঙ্গাদের আশ্রয় সহ মৌলিক সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন তিনি। এদিকে শুক্রবার রাতে উখিয়ার পালংখালীর তাজনিমার ঘোনা রোহিঙ্গা শিবিরে গুলিতে ইউসুফ নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। 5-6 জনের একদল রোহিঙ্গা সন্ত্রাসী ইউসুফকে গুলি করে। পরে পুলিশ যাওয়ার আগেই পালিয়ে যায় হামলাকারীরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে কুতুপালং রোহিঙ্গা শিবিরের রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে নেওয়া হলে রাতেই ইউসুফের মৃত্যু হয়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিএনপি যথাসময়ে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে ফখরুল বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে হারের শঙ্কা থেকেই সরকার আলোচনা চায় না। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 82তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন শেষে বিএনপির মহাসচিব কথা বলেন জাতীয় নির্বাচন প্রসঙ্গে। তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আর এ কারণেই নির্বাচনকালীন সরকার নিয়ে তারা আলোচনা চায় না বলেও অভিযোগ করেন ফখরুল। আমরা নির্বাচনকালীন সরকারের সময় একটা নিরপেক্ষ সরকার চাই, আওয়ামী লীগের সরকার চাই না, শেখ হাসিনার সরকার চাই না। এই জন্যে যে আমাদের এই দীর্ঘ বছরগুলোর অভিজ্ঞতা, তাদের অধীনে কখনো কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সঠিক সময়ে আমরা এই নির্বাচনকালীন সময়ের সহায়ক সরকারের রূপে আমরা জাতির সামনে নিয়ে আসি। জাতীয় প্রেস ক্লাবে আর এক আলোচনায় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণা শুরু করলেও বিএনপিকে সভা সমাবেশেরও সুযোগ দেওয়া হচ্ছে না। বিএনপি নির্বাচনী মাঠে নামলে দেশের রাজনৈতিক চিত্র বদলে যাবে। যেই জোয়ার দেখবে আওয়ামী লীগ
জোর করে ক্ষমতা থাকার জন্য তখন ওই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে। ভরাডুবি এড়াতে নির্বাচন কমিশন ও সরকার যৌথভাবে সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করেছে বলেও অভিযোগ এই বিএনপি নেতার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতুর কাজের সার্বিক অগ্রগতি 51.50% বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তরে পদ্মা সেতুর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, যথাসময়ে পদ্মা সেতুর কাজ সম্পন্ন হবে। চলতি সপ্তাহে সেতুর দ্বিতীয় স্প্যান বসবে বলেও নিশ্চিত করেন ওবায়দুল কাদের। একই সাথে তিনি জানান, আগামী 2 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মাওয়া হয়ে টুঙ্গিপাড়া যাবেন। সে সময় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর কাজের অগ্রগতি ঘুরে দেখবেন। 4-5 দিনের মধ্যে ইনশাআল্লাহ এই পিয়ারের উপর দ্বিতীয় স্প্যানটি বসে যাবে। আমাদের সার্বিক অগ্রগতি 51.50। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার শেষ পর্ব। দ্বিতীয় দিনে জিকির আজকারে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে তাবলিগ জামাতের সর্ববৃহৎ এই আয়োজন। পবিত্র কোরআনের বাণী সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান মুসল্লিদের। এদিকে আখেরি মোনাজাতের কারণে টঙ্গী এলাকায় যান চলাচল সীমিত করার কথা জানিয়েছে পুলিশ। আদিত্য মামুনের রিপোর্ট। শেষ পর্বের ইজতেমার দ্বিতীয় দিনে তাবলিগ জামাতের মুরব্বিদের বয়ান শুনছেন মুসল্লিরা। দিন ইসলাম আর তার বাণী ছড়িয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। জিকির আশকারে মুখর তুরাগ তীর। গত পর্বের তুলনায় শীত কম থাকায় ময়দানে স্বস্তিতে আছেন মুসল্লিরা। তবে বার্ধক্যজনিত কারণে 2 জনের মৃত্যু হয়েছে। 3 দিনের এই ইজতেমা থেকে ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় মুসল্লিদের। মুসলিম শান্তির ধর্ম, এই শান্তি কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, ঠিক আছে, এই সম্পর্কে অনেক বয়ান হচ্ছে। এখান থেকে আমরা যেভাবে ওনারা তালিম দিচ্ছে, যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াবি হব, আর পরজগতে আখিরাতেও আমরা এরকম কামিয়াব হব। মানুষকে দেখাই না যেন আল্লাহর রাস্তায় জানি দাঁড় করাইতে পারি, এটাই আমাদের হলো কামিয়াব। জঙ্গিবাদ দমনের অঙ্গীকারও ছিল অনেকের কণ্ঠে। সমাজ যদি জঙ্গি থাকে এটা তো অবশ্যই আমাদেরকে দূর করতে হবে, যেহেতু এটা আমাদের জন্য অনেক ভয়ঙ্কর আকার ধারণ করবে। তাই জন্য আমাদের উচিত যে এই জঙ্গিটা আমাদের দমন করা। আমরা গুনাহগার, হয়তো কারো সিলাই তাই না, আসলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, আমরা তো ইউ সিলাই আসছি। রোববার আখেরি মোনাজাতে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে পুলিশ। একদিকে কামারপাড়া ব্রিজ, ওই দিক দিয়ে হলো টঙ্গী ব্রিজ, আর আমাদের বুগরা বাইপাস, আর একদিক দিয়ে হলো মিরের বাজার। এই এলাকায় কিন্তু গাড়ি চলাচল করবে না। এবারের মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশি মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড 21-এর চোখ। পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদনের বাধ্যবাধকতা থাকলেও দেশের অধিকাংশ ইট ভাটার সেগুলো নেই। আইন আর নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনেক ভাটা করা হয়েছে বসতবাড়ির পাশেই। এ কারণে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। এছাড়া ইট ভাটায় ব্যবহার করা হচ্ছে আবাদি জমির উপরিভাগ অথবা নদীর তীরের মাটি। তবে অনিয়মের কারণে বিভিন্ন সময়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। ভৌত অবকাঠামো, শিল্প কারখানা স্থাপন, আবাসিক ভবন নির্মাণ সহ যে কোনো উন্নয়ন কাজের প্রধান উপকরণ ইট। দেশে ইটভাটা করার আইন থাকলেও তার খুব একটা প্রয়োগ নেই। এ কারণে দেখা দিচ্ছে পরিবেশগত হুমকি। আইনের তোয়াক্কা না করে কাঠ, বাঁশ, টায়ার, নিম্নমানের কয়লা পোড়ানো সহ স্বল্প উচ্চতার ড্রাম চিমনি ব্যবহার করায় ইটভাটাগুলো থেকে নির্গত হয় প্রচুর কালো ধোঁয়া। এর বিরূপ প্রভাব পড়ছে ভাটার পার্শ্ববর্তী এলাকার জনস্বাস্থ্যের উপর। কৃষি উৎপাদন ও ফলমূলের ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে গাছপালার স্বাভাবিক বৃদ্ধিও। পেয়ারা গাছ আগে পেয়ারা ধরতো, এখন পেয়ারা ধরে ঠিকই, কিন্তু ভিতরে পোকা নষ্ট হয়ে গেছে, এই যে ধোয়ার কারণে। ধামরাইয়ের কালামপুরের লাকি ব্রিক্সের মালিক স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার ও পাশের ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন। দুই প্রভাবশালীর ভাটা হওয়ায় আইনের কোনো বালাই নেই এখানে। এই ভাটায় সবচেয়ে বেশি পোড়ানো হয় গাছ। বিভিন্ন অসঙ্গতির কথা জানার জন্য গেলে মালিক পক্ষ তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আপনি ফ্যাক্টরিতে যান,
ইটভাটায় যান, যে কোনো জায়গায় যাইবেন একেবারে টোটাল স্বচ্ছ পাবেন না। যেটা লাগে সত্য বলতে ফিক্সের মধ্যে হালকা কিছু পড়ি আমরা নিষিদ্ধ বাংলাদেশের সবই ভাই আইন প্রক্রিয়া কোনটা চলে কোন। নারায়ণগঞ্জের বক্তাবলিতে অনুমোদনহীন সানব্রিক্সে ব্যবহার করা হচ্ছে 20 বিঘার বেশি জমি, রয়েছে শিশু শ্রমিক, পোড়ানো হচ্ছে পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর টায়ার ও বাঁশ। সন্ধ্যার সময় কি গাছ পোড়াইছিল? না। কি পোড়াইছিল এখানে? টায়ার পোড়াইছিল, এডি টায়ার আর বাঁশ। আইন অমান্য করে ইটভাটা গড়ে তোলার কারণে পরিবেশ দূষণের কথা স্বীকার করলেন গাজীপুরের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। বিভিন্ন সময়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। 3 ফসলি জমিতে কখনো ইটভাটা নয়, সুতরাং একেবারেই আমরা অনুমোদন দিব না। যেখানে ক্রাইটেরিয়া পূরণ করবে না এমন কোনো ইটভাটা আমরা অনুমতি একেবারেই দিব না। রিটও করেনি, কিন্তু ছাড়পত্রটা নেওয়া নাই। সুতরাং আমরা এদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি, চেষ্টা করছি যে আমরা নন ফায়ার ব্রিকেজ, যেটা আগুন না লাগায়, ইট তৈরি করা যায়। পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বললেন, ইটভাটার কারণে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ রাজধানীর আশপাশের এলাকায় বাতাসে দূষণের মাত্রা খুবই বেশি। আইনের সঠিক প্রয়োগ নাই, সঠিক তথ্য নাই, মনিটরিং নাই। একদিকে হচ্ছে শিল্প কারখানা, তারপর হচ্ছে আপনার ইটভাটা, এইসব জায়গার যদি বায়ু দূষণ এখনই নিয়ন্ত্রণ আমরা না করি, তাহলে আমাদের কিন্তু দিল্লির পরিণতি কিন্তু আমাদেরকেও ভোগ করতে হবে। যত্রতত্র গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করবে বলে জানালেন পরিবেশবিদরা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত থাকছে রাত 10টায় 21 চোখ অনুষ্ঠানে, দেখার আমন্ত্রণ রইল। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। নানা কর্মসূচিতে শহীদ আসাদকে স্মরণ, ঢাকা মেডিকেলের সামনে স্থায়ী স্মৃতিফলক নির্মাণের দাবি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শহীদ আসাদ স্মরণে স্থায়ী স্মৃতিফলক নির্মাণের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। 49 বছর আগে সেখানেই শহীদ হয়েছিলেন ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ। আসাদ দিবস উপলক্ষে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় বক্তারা বলেন, আসাদের রক্তে 69-এর ছাত্র আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে, আর 69-এর গণ অভ্যুত্থান 71-এর মুক্তিযুদ্ধের ড্রেস রিহার্সাল ছিল বলেও মন্তব্য করেন তারা। 1969 সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে ছাত্র সমাজের মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ। তার আত্মত্যাগ বেগবান করে স্বৈরাচার বিরোধী আন্দোলন। ছাত্র আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। পরবর্তীতে গণ অভ্যুত্থানের মুখে ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিয়ে সরে দাঁড়ান আইয়ুব খান। আসাদের রক্তদান স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেছিল বলে মন্তব্য করেন সেই আন্দোলনের আরেক যোদ্ধা তোফায়েল আহমেদ। রিয়াজ সুমনের রিপোর্ট। আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বল নাম। 1942 সালে নরসিংদীর শিবপুরে জন্ম নিয়ে আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। এদিকে দাবি আদায়ে পূর্ব পাকিস্তানে বেগবান হতে থাকে ছাত্র সমাজের 11 দফা আন্দোলনের। পাশাপাশি চলে স্বৈরশাসক আইয়ুব খানের দমন পীড়ন। 1969 সালের 20 জানুয়ারি পূর্ব পাকিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ডাকা হয়। পরিস্থিতি মোকাবেলায় 144 ধারা জারি করে সরকার। শোষক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে হাজারো ছাত্রের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে চলে ঢাকা মেডিকেল কলেজের দিকে। পুলিশ ইপিআর বারবার চেষ্টা করেও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয়। এক পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজের কাছে খুব কাছ থেকে ছাত্রদের উপর গুলি চালায় পুলিশ। মাটিতে লুটিয়ে পড়েন আসাদ। সেদিনের কথা জানালেন রাজপথের আরেক লড়াকু যোদ্ধা তোফায়েল আহমেদ। রক্তাক্ত আসাদকে আমি এবং আমাদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৎকালীন খালেদ মাহমুদ আলী হাতে তুলে নিয়ে আমরা মেডিকেল কলেজে নিতে নিতে আমাদের হাতের উপরেই আসাদ শহীদ হয়েছিল। ইতিহাসের অন্যতম এই কিংবদন্তি বললেন, আসাদের রক্তদানের মধ্য দিয়ে আরও বেগবান হয় আইয়ুব খানের স্বৈরশাসন বিরোধী আন্দোলন, যা পরবর্তীতে গণ অভ্যুত্থানে রূপ নেয়। পতন হয় আইয়ুব খানের। যে আন্দোলন আমরা শুরু করেছিলাম 11 দফার ভিত্তিতে, তার মূল দফা ছিল শেখ মুজিব সহ সকল রাজবন্দীর মুক্তি। আমরা 22 ফেব্রুয়ারি সকল রাজবন্দীর মুক্তি করতে সক্ষম হয়েছিলাম এবং আইয়ুব খানের পতন হলো
এই আখান ক্ষমতা আসলো, 70 নির্বাচন দিল, আমরা বিজয়ী হলাম। সেই বিজয়ের মধ্য দিয়ে আমরা আজকে আমাদের এই 71-এর মুক্তিযুদ্ধে 9 মাস যুদ্ধ করে দেশকে আমরা স্বাধীন করলাম। সময়ের সাহসী সন্তান আসাদের ছাত্র রাজনীতি অধিকার আদায়ের এক অনন্য উদাহরণ বলে জানালেন এই ইতিহাসবিদ। আসাদ শহীদ হয়েছেন রক্তমাখা শার্ট ছুঁয়ে। ছাত্র নেতৃবৃন্দ সেদিন অঙ্গীকার করলেন যে আইয়ুব খানকে না বিদায় করে, বঙ্গবন্ধুকে না মুক্ত করে আমরা আর ঘরে ফিরব না। আসাদের আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ইতিহাস বিকৃতির হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানী কারওয়ান বাজারে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের 3 বছর পূর্তি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস প্রতিটি শিশুকে জানতে হবে। শিশুরা যাতে বিভ্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান মন্ত্রী। আমরা অনেক কিছু দেখেছি। আমরা যখন ক্ষমতায় ছিলাম না, সরকারি প্রতিষ্ঠানে সব ধরনের মিথ্যাচার হতো। স্বাধীনতা নিয়ে মিথ্যাচার করতেন, সব কিছু নিয়ে, ইতিহাস নিয়ে মিথ্যাচার করতেন। পটিয়ায় সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জের ধরে জয়নাব বেগম নামে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। পুলিশ ও এলাকাবাসী জানায়, আফসারের বাড়ির সীমানা এবং একটি কমিউনিটি সেন্টারের সীমানা নিয়ে বিরোধ ছিল। সকালে এই ঘটনার জের ধরে নুরুল আফসারের স্ত্রী জয়নাব বেগমের সাথে অপরপক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা বাসায় ঢুকে রড দিয়ে পিটিয়ে জয়নাবকে হত্যা করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। ঘটনার প্রতিবাদে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এতে দুপুর পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। কলেজিয়েট স্কুলের ছাত্র আদনান ইসফার খুনের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, পরে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীরা অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। গত 16 জানুয়ারি দুপুরে নগরীর জামালখানে নিজ বাসার অদূরেই খুন হন আদনান। মুক্তিযোদ্ধাদের তালিকায় যেসব জায়গায় ত্রুটি রয়েছে সেগুলো নতুন করে যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করে তিনি আরও বলেন, এরই মধ্যে প্রায় 6000 ভুয়া সার্টিফিকেট বাতিল করা হয়েছে। আগের তালিকা চেয়ে 10 ভাগ বেশি অতিরিক্ত নাম আসলে তা ত্রুটিপূর্ণ বলে ধরা হবে বলে জানান মন্ত্রী। সেখানেই নতুন কমিটি কাজ শুরু করবে বলে জানান তিনি। পূর্বের যা মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল, যদি এখন 10 ভাগের অতিরিক্ত হয় তাহলে আমরা ধরে নেব যে সেখানে যাচাই বাছাই কার্যক্রম ঠিক হয় না। আবার ওই উপজেলায় পুনরায় যাচাই বাছাই কমিটি যারা আগে ছিলেন তাদেরকে বাদ দিয়ে নতুনভাবে কমিটি করে আমরা আবার যাচাই বাছাই করব। রাজধানীর 7 কলেজকে অধিভুক্ত করার প্রস্তুতি ছিল না বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। পরীক্ষার সময়সূচি আর ফল প্রকাশের দাবিতে 7 কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বক্তব্য দিল। গত বছরের 16 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সরওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ ও তিতুমির কলেজ। এরই মধ্যে ফল প্রকাশ সহ বিভিন্ন দাবি নিয়ে 3 দফা আন্দোলনে নামতে হয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের 25 জন প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। গণতান্ত্রিক ঐক্য পরিষদ, জাতীয়তাবাদী পরিষদ এবং প্রগতিশীল পরিষদের ব্যানারে নির্বাচনে অংশ নেন প্রার্থীরা। এছাড়া স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেউ কেউ। আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন। সিনেট ভবন, টিএসসি এবং শারীরিক শিক্ষায় 3টি কেন্দ্রে চলে ভোট গ্রহণ। নির্বাচনে মুক্তিযুদ্ধের আদর্শের স্লোগানে লড়ে আওয়ামী লীগপন্থী প্রার্থীদের প্যানেল গণতান্ত্রিক ঐক্য পরিষদ। এছাড়া রয়েছে বিএনপিপন্থীদের জাতীয়তাবাদী পরিষদ এবং বামপন্থীদের
প্রগতিশীল পরিষদ। সুশৃঙ্খল পরিবেশে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। খুবই সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুব উৎসবমুখর আবেগে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সিনেট নির্বাচনে আজকে তো উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। একটি উন্নত মর্যাদাশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় আজকে যে সিনেট, সেই সিনেট সোচ্চার থাকবে। যারা আসবে ইলেক্টেড হবে, ঢাকা ইউনিভার্সিটির উৎকর্ষের জন্য, উন্নতির জন্য তারা আপনার কন্ট্রিবিউট করবে, এটি আশা করি। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানান প্রার্থীরাও। আমরা বিশ্বাস করি যে আমাদের এই সুষ্ঠুভাবে যদি ভোট হয়, সব কেন্দ্রে যদি ঢাকার সব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট, আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর, যেটা বাংলাদেশের আর কোনো নির্বাচনে এ ধরনের পরিবেশ আশা করা যায় না। আমরা আশাবাদী এদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বিজয় লাভ করবে। রোববার ফলাফল ঘোষণা করা হবে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো আরো একটি ইসলামী ব্যাংক বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীর ভিড়, দৃষ্টি কাড়ছে কয়েদিদের তৈরি পণ্য। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে। পুঁজিবাজারকে যারা ফটকা বাজার মনে করে তারা শেয়ার মার্কেটের শত্রু বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সিলেটে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত বিনিয়োগ শিক্ষা মেলা ও কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পুঁজিবাজারে কারসাজির ঘটনায় মামলা হয়েছে, তবে এসব ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় না বলে স্বীকার করেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। পণ্যের প্রদর্শনী আর বেচাকেনায় জমজমাট শনিবারের বাণিজ্য মেলা। সরকারি ছুটির দিনে বিক্রেতাদের ব্যস্ততা অন্য দিনের চেয়ে অনেক বেশি। সকাল থেকে স্টল ও প্যাভিলিয়নগুলোতে বাড়ে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। জেলখানার কয়েদিদের তৈরি বিভিন্ন পণ্য দৃষ্টি কেড়েছে ক্রেতাদের। ইবনে নূর শাওনের রিপোর্ট। সরকারি ছুটির দিন, সকাল থেকেই মানুষের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। পছন্দের জিনিসটি কিনতে এক স্টল থেকে আরেক স্টলে যাচ্ছেন ক্রেতারা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ক্রেতার সংখ্যা। সব ধরনের পণ্যই ঘুরে ঘুরে দেখছেন, পছন্দ হলেই কিনছেন। তবে এবারের মেলায় ক্রেতা দর্শনার্থীদের আগ্রহ তৈরি করেছে কয়েদিদের হাতের তৈরি আকর্ষণীয় সব পণ্য। দেশের 38টি কারাগারের কয়েদিদের তৈরি 300 ধরনের পণ্য নিয়ে স্টল সাজিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ। পায়ের জুতা থেকে শুরু করে গলার মালা, রয়েছে মোড়া, চেয়ার, ব্যাগ ও বিভিন্ন রকমের শোপিস সহ আকর্ষণীয় অনেক কিছু। পণ্যগুলো অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। আমি এই টি শার্টটা নিয়েছি, তো আমার অনেক ভালো লাগছে। আবার আসছি আজকে টি শার্ট নেওয়ার জন্য, ফ্রেন্ডদের গিফট করব, তাই দেখতে আসলাম যে কেমন আরো নতুন নতুন কিছু আসছে কিনা। বন্দি পরিবেশের মধ্যে থেকে ওদের মধ্যেও যে কিছু প্রতিভা আছে সেটার প্রকাশের জন্যই আসলে এখানে আসা। আর এখানের পণ্যের মান বেশ ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। কয়েদিদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরিতে তাদেরকে সৃজনশীল কাজে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে জেল কর্তৃপক্ষ। অপরাধী প্রমাণিত হয়েও তারা যে সাজাপ্রাপ্ত হয়ে সাজার প্রেক্ষিতে এই কাজগুলো করছে, তাহলে আমরা যারা নিরপরাধী বলে নিজেদেরকে প্রমাণিত করছি বা বলছি, আমাদেরকে কি করা উচিত? বন্দির হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করা, এটা আমাদের একটা মতো। মেলায় ভিড় বাড়ার পাশাপাশি বেচাকেনায়ও খুশি অংশ নেয় প্রতিষ্ঠানগুলো। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। এশিয়া মহাদেশে বসবাসকারীদের মধ্যে লিভার ক্যান্সারের হার বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সকালে রাজধানীর একটি হোটেলে লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে সংবাদ সম্মেলনে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক রাজীব রঞ্জন সিনহা বলেন, লিভার সিরোসিসে আক্রান্তরা প্রতিস্থাপনের মাধ্যমে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। এ সময় বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের লিভার বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বিশ্বমানের ডিজিটাল শিক্ষায় ছাত্রছাত্রীদের আগ্রহী করে তুলতে রাজধানীতে শুরু হয়েছে আন্তর্জাতিক হায়ার এডুকেশন এক্সপো। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2 দিনব্যাপী এক্সপোর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের আয়োজনে এতে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া সহ 10টি দেশের 20টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। সহজ ও সঠিক উপায়ে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করার বিভিন্ন মেলায় বিভিন্ন তথ্য আদান প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এবার বাণিজ্য সংবাদ। কমার্স ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে সম্মেলন উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী। সভায় পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার, ব্যাংকের শীর্ষ নির্বাহী RQM ফোরকান সহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা অংশ নেন। 2018 সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান পর্ষদ চেয়ারম্যান। পূবালী ব্যাংকের সিলেট পূর্ব ও পশ্চিম অঞ্চলের প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে এই সম্মেলন ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী ও সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক BM শহীদুল হক। বেশ কিছু নতুন পণ্যের মোড়ক উন্মোচন করেছে রোজ ক্যাফে। সকালে রাজধানীর বাংলা মোটরে এক অনুষ্ঠানে নতুন পণ্যগুলোর মোড়ক উন্মোচন করেন কোম্পানির চেয়ারম্যান কাইয়ুম খান। মোড়ক উন্মোচন করা হয় রোজ ক্যাফে মিনি প্যাক, ফ্যামিলি প্যাক, কফি জার, অনজিন জুস এবং রোজ ক্যাফের গিফট বক্সের। পণ্যগুলো দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা হয়েছে বলে জানান কোম্পানির চেয়ারম্যান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক SM শফিক কামাল এবং মহাব্যবস্থাপক হাসানুজ্জামান সহ অন্যরা। রোজ ক্যাফের পণ্যগুলো বাণিজ্য মেলার 73 নম্বর স্টলে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। আমন্ত্রণ আরো একবার সন্ধ্যা 7টার 21 সংবাদে। আকিজ ফুড অ্যান্ড বেভারেজের আয়োজনে রাজধানীর কলাবাগান মাঠে শেষ হলো 2 দিনের মৌজো পিঠা উৎসব। এবারের উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের পিঠা সংগ্রহ করা হয়। এছাড়া ছিল মৌজো পিঠা খাদক প্রতিযোগিতা। পাশাপাশি আয়োজন করা হয় লোকজ প্রদর্শনী সহ নানান অনুষ্ঠান। রাজশাহী, রংপুর এবং বরিশালেও এ ধরনের উৎসব আয়োজন করা হবে বলে জানান কর্মকর্তারা। এবার খেলার খবর জানাচ্ছেন ইরশাদ জাহান। ধন্যবাদ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ প্লেয়ার্স ড্রাফটে মাশরাফিকে পেল শাইনপুকুর আর তামিম গেলেন কলাবাগানে। 227 জন দেশি ক্রিকেটারদের মধ্যে আইকন খেলোয়াড় 12 জন। ড্রাফটে মুশফিক লিজেন্ড অব রূপগঞ্জে, সাকিব মোহামেডানে, রিয়াদ প্রাইম ব্যাংকে এবং ইমরুল গাজী ক্রিকেটার্সে খেলবেন। এই মৌসুমে মুস্তাফিজকে পেয়েছে প্রাইম দোলেশ্বর, নাসির আবাহনীতে, লিটন দাস প্রাইম দোলেশ্বরে, এনামুল বিজয় খেলাঘরে এবং রুবেল হোসেন খেলবেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। স্পিনার মেহেদী হাসান মিরাজ খেলবেন আবাহনীতে। প্লেয়ার্স বাই চয়েস পদ্ধতিতে এই নিলাম অনুষ্ঠিত হয়। 7 ক্যাটাগরিতে এবার খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরির পারিশ্রমিক 35 লাখ টাকা। এবারে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রসঙ্গ। ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার লড়াইয়ে কাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 12টায়। সিরিজের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের হারানো জিম্বাবুয়ে এই ম্যাচেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আর টানা 2 ম্যাচ হারা হাতরুর শিষ্যরা জয় ছাড়া কিছুই ভাবছে না। সৌরভ ইমামের রিপোর্ট। 3 দলের এই সিরিজে আন্ডারডগ হিসেবেই শুরু করেছিল জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে 8 উইকেটে হার মানে ক্রেমারের দল। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 12 রানের জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আফ্রিকান দেশটি। দীর্ঘদিন ধরে বাজে সময় কাটানো জিম্বাবুয়ের সামনে এবার ফাইনালের হাতছানি। আগের ম্যাচের সুখস্মৃতি নিয়ে লঙ্কানদের হারাতেই চায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের কাছে হারের পর টাইগারদের কাছে 163 রানের লজ্জার হারে খাদের কিনারে লঙ্কানরা। ফাইনালে যেতে জিম্বাবুয়ের বিপক্ষে জিততেই হবে তাদের। তাই জয়ের মিশন নিয়েই মাঠে নামবে 96-এর বিশ্বকাপ জয়ীরা। আগের 2 ম্যাচে 2 জয়ে বোনাস সহ ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের পয়েন্ট এখন 10, আর মাত্র 4 পয়েন্ট নিয়ে কিছুটা স্বস্তিতে আছে জিম্বাবুয়ে।
সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা। এবার ফুটবলের খবর। স্প্যানিশ ফুটবল